বাংলাদেশের কৃষিক্ষেত্রে সবচাইতে বড় অবদান কৃষিতে স্মার্ট বাংলাদেশের জন্য 11টি ক্যাটাগরি 415টি মনোনয়ন এর মধ্য থেকে জুরি বোর্ডের রায়ে নির্বাচিত হলেন 11 জন স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2023 হোটেল ইন্টারকন্টিনেন্টাল 26 এপ্রিল সন্ধ্যা রেড কার্পেট রিসেপশন ফর দ্য অ্যাওয়ার্ডিজ গ্র্যান্ড এন্ট্রি কৃষিতে সফলতা অর্জন করবার জন্য গ্র্যান্ড অ্যাওয়ার্ড কৃষিতে অবদান রাখবার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড পরিবার বাংলাদেশ চ্যানেল আই পরিবার মাননীয় সরকারের প্রতিনিধির উপস্থিতি সমাজের নানা স্তর থেকে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মন্ত্রী পরিষদ সদস্য সুশীল সমাজ অর্থনীতিবিদ শিক্ষাবিদ দার্শনিক লেখক মিডিয়ার বরেণ্য ব্যক্তিত্ব 9টি বছরে এই গ্র্যান্ড অ্যাচিভমেন্টের অধিকারীরা পর্দা উঠছে নবম আয়োজন স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2023 সম্মানিত সুধী শুভ সন্ধ্যা স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2023 প্রদানের এই বর্ণাঢ্য আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমানের প্রতি তাঁর উপস্থিতি এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে শ্রদ্ধা জানাই তাঁদের যাঁদের জন্য এই আয়োজন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি খাতে অসামান্য অবদান রেখে যাঁরা গড়ছেন দেশের ভবিষ্যৎ আপনারা জানেন অসামান্য মেধা নিরলস শ্রম এবং ত্যাগী প্রচেষ্টার মাধ্যমে যাঁরা কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সব ব্যক্তি সাধারণ ও প্রতিষ্ঠানের কাজের স্বীকৃতিস্বরূপ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 2014 সাল থেকে অ্যাগ্রো অ্যাওয়ার্ড প্রদান করে আসছে পঞ্চম বর্ষে অর্থাৎ 2019 থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে যুক্ত হয়েছে চ্যানেল আই নবম স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2023 প্রদানের জন্যই আজকের এই আয়োজন অনুষ্ঠানের শুরুতেই আয়োজক প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগরকে তাঁর বক্তব্য প্রদানের জন্য রূপা প্রথমেই বলে ফেলেছে যে কৃষকরা হলো দেশের চালিকা শক্তি কৃষকরা আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা অনেক বড় ভূমিকা পালন করছে এটা এখানে যারা রয়েছেন তাদের চেয়ে বেশি উপলব্ধি আর কেউ করবেন না কিন্তু তার বাইরেও আমরা যারা আপনাদের কৃষিকার্যের জন্য সুফল ভোগ করছি আমরা মানে প্রায় পুরো দেশবাসী তাদের পক্ষ থেকে প্রথমেই জানাই আপনাদের অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ কৃষক মানে আমরা প্রথম দিকে বুঝতাম মাঠে চাষ করছে এই যে এখানে ছবি রয়েছে সেই রকম কোনো ব্যাপার কিন্তু কৃষি একটা বিপ্লব কৃষি একটা অনেক বড় ব্যাপার একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকদের যে কত বড় ভূমিকা আমরা যারা শহরে থাকি তারা উপলব্ধি করেছে নানাভাবে এবং তার একটা ছোট্ট উদাহরণ হলো শাইখ সিরাজের মাটি ও মানুষ অনুষ্ঠানটি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জেনেছি গত 25 বছর ধরে আমরা জানছি যে আপনারা দেশের কত বড় শক্তি এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আপনারা নানা রকম কাজ করছেন তাদের সব রকম কাজের প্রতিফলন টেলিভিশনের পর্দায় ঘটেছেন শাইখ সিরাজ আজকে অনুষ্ঠানে এসে যেটা বুঝতে আরও একটু উপলব্ধি হচ্ছে সেটা হলো যে 2020 সালে যখন তিনি এখানে পুরস্কার নিতে এসছেন তখন তার বাৎসরিক টার্নওভার কত ছিল এবং এখন টার্নওভার কত সেটাও একটা খুব উল্লেখ করার মতো ঘটনা এবং এই সব কিছু ঘটনার মিল রাখার জন্যই হয়তো স্ট্যান্ডার্ড চার্টার্ড যখন আমাদের চ্যানেল আইকে ডেকে নিয়েছিলেন তখন আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আই একসাথে 9 বছরে ধরে যেই পুরস্কারটা দিয়ে আসছে সেটা নিশ্চয়ই আমরা যেমন কৃষকদের
সম্মানিত করছি, একই সাথে আমরাও সম্মানিত বোধ করছি এবং আশা করছি সামনের বছর যখন এটা 10 বছরে পা দেবে তখন এর ব্যাপ্তি কররব আরও বাড়বে এবং আপনাদের আমরা আরও হয়তো এই সম্মানের জন্য আপনারা কাজ করেন না, কিন্তু আমরা সম্মানিত করার সুযোগ পাবো এই প্রত্যাশা তো আমাদের যেমন রয়েছে, তেমন আপনারাও আপনাদের কাজের পরিধি আর অনেক বাড়াবেন, এটাও আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ জনাব ফরিদুর রেজা সাগরকে। আমরা দেখেছি বরাবর চ্যানেল আই বাংলাদেশের সাথে, বাংলাদেশের কৃষির সাথে, বাংলাদেশের কৃষকের সাথে আছে এবং থাকবে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব নাসের এজাজ বিজয়কে তাঁর বক্তব্য প্রদানের জন্য। বাংলাদেশ কৃষিতে অনেক অগ্রগতি করেছে। স্বাধীনতার পরে যখন 7.5 কোটি মানুষের অন্ন সংস্থান করতে আমাদের দেশকে বেগ পেতে হতো, এখন সেই দেশ 17 কোটি মানুষের খাদ্যের জন্য অলমোস্ট প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। এটা একটা অসম্ভব গৌরবের ব্যাপার। কিন্তু অনেক সময় আমরা এই যে অগ্রগতিটা সেটা ঠিকমতো মূল্যায়ন করতে পারি না। আমি শুধু এই জন্য অন্য একটা পার্সপেক্টিভ শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমরা জানি সব দেশের মতো বাংলাদেশেও এখন একটা কঠিন সময় পার করছে। এর একটা প্রতিকূলতার নাম হচ্ছে ইনফ্লেশন, যেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। সেটার একটা বিশাল অংশ হচ্ছে কি খাদ্য রিলেটেড যেই আমাদের মুদ্রাস্ফীতিতে হচ্ছে। এখন আমি আপনাদের সবাইকে একটু অনুরোধ করব কল্পনা করার জন্য একটা সিচুয়েশন যেখানে বাংলাদেশে এখন যেটা অলমোস্ট মেজর পোর্শনটাই লোকালি প্রডিউসড হচ্ছে, তার 50%-এর বেশি যদি ইম্পোর্ট করতে হতো, ধরেন চাল, তরকারি, মাছ, আজকে যদি আমাদের এগুলো ইম্পোর্ট করতে হতো, তাহলে আমাদের এই যে ইনফ্লেশন নিয়ে এখন যে আমরা সাফার করছি সেটা কী অবস্থায় যেত। সেই জন্য আমি আসলে আমাদের কৃষিক্ষেত্রের সাথে জড়িত সবারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। স্পেশালি আমি আমাদের কৃষক ভাই বোনেরা, কৃষি বিজ্ঞানীদের গণদেরকে, কৃষি সাংবাদিকদেরকে, যারা কৃষিক্ষেত্রের সাথে জড়িত, প্রসেসিংয়ে জড়িত, এক্সপোর্টে জড়িত, এবং কেন্দ্রীয় ব্যাংকেও আমি অনেক অংশে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সরকারের সাপোর্ট ছাড়া আজকে এই অবস্থায় আসা সম্ভব হতো না। এছাড়া স্পেশালি আমি একটা বলতে চাই যে আমরা সবাই জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার একটা বিশেষ আগ্রহ এবং পৃষ্ঠপোষকতা আছে কৃষির ক্ষেত্রের ব্যাপারে। উনি কিনা ওনার নিজের সরকারি বাসভবনকে কৃষিক্ষেত্র বানিয়ে ফেলেছে। হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এই জন্য তার কাছে আমাদের একটা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এখন প্রশ্ন আসতে পারে, যদি কৃষিতে এতই উন্নতি হয়ে থাকে তাহলে খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি কেন? সেখানে আমরা যদি দেখি আসলে অনেক কারণ আছে, শুধু একটা তো কারণ না, এখানে বেশ কিছু কারণ আছে। এর মধ্যে 2টা কারণ যদি আমি বলতে চাই, একটা হচ্ছে এখনও অনেক আপনার র মেটেরিয়াল যেটা উপাদান থাকে সেগুলো ইম্পোর্টেড হচ্ছে। সেটার জন্য একটা অবভিয়াসলি ফরেন এক্সচেঞ্জের যে বিনিময় হার আছে সেটার জন্য একটা ইম্প্যাক্ট হচ্ছে। এছাড়া কৃষকের মাঠ থেকে খুচরা বাজারে আসা পর্যন্ত এর মধ্যে যে অপচয় হয় সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এর মধ্যে যে মধ্যস্বত্বভোগীরা আছেন ওনাদের যে অস্বচ্ছ একটা ভূমিকা আছে, সেটা একটা মেজর রোল প্লে করে এই মার্কেট ডিস্টরশনের জন্য। আমি মনে করি যে এখানে একটা অনেক কাজ করার সুযোগ আছে। আরেকটা জিনিস আমি মনে করি যে ভবিষ্যতের যে সুযোগ আছে এবং যে শঙ্কা আছে সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। সুযোগ পার্সপেক্টিভ বলতে চাই যে আমি মনে করি যদিও বাংলাদেশে অনেক অগ্রগতি হয়েছে কৃষিতে, কিন্তু এর যে অনেক বেশি উন্নতি করা সম্ভব আমাদের। সেটা কেন বলছি, আমি যদি কিছু এক্সাম্পল দিতে চাই। নেদারল্যান্ডের কৃষিযোগ্য জমির পরিমাণ আমাদের 8 ভাগের 1 ভাগ। আমাদের 1 মিলিয়ন, ওদের 1 মিলিয়ন হেক্টর, আমাদের 8 মিলিয়ন হেক্টর। ওদের পপুলেশন 17 মিলিয়ন, 17 মিলিয়ন, মানে 1,70,00,000, আমাদের 17 কোটি। কিন্তু তাদের কৃষিজাত পণ্যের রপ্তানি হচ্ছে $140 বিলিয়ন। সেখানে আমাদের টোটাল প্রোডাকশন হচ্ছে $48 বিলিয়ন। তাতে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে অনেক ইমপ্রুভ করার জায়গা আছে, অনেক উন্নতি করার জায়গা আছে যদি আমরা কিছু কাজ করি। সেই কাজগুলো কি? এখানে 2টা কাজ আমি বলতে চাই। একটা হচ্ছে গিয়ে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সেখানে প্রযুক্তির প্রয়োগটা বাড়াতে হবে অনেক অংশে, এবং আমাদের গবেষণাতে অনেক বেশি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে।
দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি বাজার যেটাকে আমরা বলি ব্যবস্থাপনা বিন্যাসটাকে আসলে আবার ঢেলে সাজাতে হবে, যাতে আমাদের ডিসইন্টারমিডিয়েশন মানে মধ্য স্বত্বাবধি যারা আছেন মাঝখানে তাদের ভূমিকাটা কমিয়ে আনতে হবে। এইসব কাজের ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় গত 2 বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক কাজ করে যাচ্ছে। আমরা আশা করি এটার সুফল আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলাপ করতে চাই, সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের জন্য কৃষিক্ষেত্রে কিন্তু একটা ইম্প্যাক্ট আসবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রিসেন্টলি 10টা দেশের উপরে একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এখন থেকে 2030-এর মধ্যে অ্যাডাপ্টেশনের জন্য আমাদের প্রায় $1.2 বিলিয়ন ইনভেস্ট করতে হবে। যদি আমরা না করে থাকি তাহলে এই 2030-এর মধ্যে আমরা $11.6 বিলিয়ন জিডিপি থেকে হারাবো। তার মানে যতখানি ইনভেস্টমেন্ট তার 10 গুণ আমাদের আসলে হারাতে হবে যদি আমরা এখন ইনভেস্টমেন্টটা না করে থাকি। তো এই জন্য আমি মনে করি যে এখানে আমাদের এই জায়গাটাতে খুব গুরুত্বের সাথে দেখা দরকার। এই যে পরিবর্তন হচ্ছে জলবায়ু, সেটার জন্য আমাদের এই বছরে আমরা একটা নতুন ক্যাটাগরি ইন্ট্রোডিউস করেছি। ক্যাটাগরিটার নাম হচ্ছে বেস্ট ক্লাইমেট অ্যাডাপ্টেশন সলিউশন। এরকম অনেক ধরনের বৈরী পরিবেশটাকে জয় করা এবং পরিবর্তনের নায়কদের নিয়েই আসলে আমাদের আজকের এই আয়োজন। আজকে বিজয়ী যারা হবেন তাদের প্রত্যেককে অগ্রিম এক শুভেচ্ছা জানাতে যাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইক সিরাজকে। কৃষি এখন বিশ্বব্যাপী খুব একটা নাজুক পরিস্থিতির ভেতরে আছে দুদিক থেকে। একটা হচ্ছে কৃষির একটা আমূল পরিবর্তন এসছে। পরিবর্তনটা হচ্ছে টেকনোলজিক্যাল পরিবর্তন, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী যে কৃষি, রোবোটিক্স, আইওটি এবং এই আইসিটির সাথে জড়িত যে সমস্ত কৃষি, এই একটা দিক। এই দিয়ে আমরা অনেক ধরনের প্রতিবন্ধকতাকে ওভারকাম করতে পারছি, এই গেল একটা। আরেকটা হচ্ছে বড় ট্রানজিশন, যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনগত কারণে বাংলাদেশের কৃষি সত্যি সত্যি একটা নাজুক পরিস্থিতিতে আছে। উন্নত বিশ্বের কৃষিগুলোতে তারা খুব কুইক জলবায়ু পরিবর্তনের অ্যাডাপ্টেশনের টেকনোলজি বলি, মেথোডোলজি বলি, এগুলো ফিল্ড পর্যায়ে দিতে পারছে। কিন্তু আমাদের যখন গবেষণা আমরা ধরছি, মাঠের পরিস্থিতি যা আছে, গবেষণার রেজাল্ট মাঠ পর্যায়ে যেতে যেতে জলবায়ুগত কারণে সেই রেজাল্ট নিয়ে যে টেকনোলজিটা মাঠ পর্যায়ে যায় সেটা তখন আর কাজ করে না। অতএব আমাদের কৃষিতে এই দুটো ট্রানজিশনের জন্যে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। আজকে গবেষণার ইনভেস্টমেন্ট হয়েছে বিধায় আজকে ফিশারিতে, পোলট্রিতে, লাইভ স্টকে আমাদের পিওর এগ্রিকালচারে এই পরিবর্তনটা এসছে, কোনো সন্দেহ নেই। এখানে গবেষণার একটা বিশাল অবদান আছে, মাঠ পর্যায়ে যারা সম্প্রসারণ কর্মী তাদের একটা অবদান আছে, এবং কৃষক যাদের অবদানের জন্য সত্যিকার অর্থে আজকে কিন্তু বাংলাদেশের এক অর্থে নায়ক তারাই। কারণ এই 17-18 কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পেছনে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং অন্যদিকে তাদের এই উদ্যোগ ছাড়া আমরা এখানে পৌঁছতে পারতাম না। অতএব এটা কোনো অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু যতটুকু গুরুত্ব এই কৃষক সমাজের সরকারের কাছে হোক, রাষ্ট্রের কাছে হোক, আমাদের কাছে হোক পাওয়ার দরকার, সেটুকু তারা পায় না। এটা সত্য কথা, এটা মানতেই হবে। আজকে বাংলাদেশে এফিওর হিসেব যদি আমি বলি, দেখুন আমরা গত 5 বছর ধরে মাছ উৎপাদনে, স্বাদু পানির মাছ উৎপাদনে ধারাবাহিকভাবে আমরা আমাদের অবস্থান রেখে যাচ্ছি। পঞ্চম থেকে এবার এসে আমরা তৃতীয়তে দাঁড়িয়েছি স্বাদু পানির মাছ উৎপাদনে। আমরা আমের উৎপাদনে নবমে আছি, আমরা চাল উৎপাদনে তৃতীয়তে আছি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই সময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড রেভলিউশনে আমরা টের পাইনি, আমাদের সক্ষমতা ছিল না, আমরা জানতামও না কবে শিল্প বিপ্লব হয়েছে। কিন্তু এই চতুর্থ শিল্প বিপ্লবের সময় আমরা জানি আমাদের সক্ষমতা আছে। অতএব এই সময় যদি আমরা কৃষিতে ঠিক মতো ইনভেস্টমেন্ট না করি, তাহলে ভবিষ্যতে আমাদের খুব নাজুক পরিস্থিতিতে যেতে হবে শুধুমাত্র নিজের খাদ্য চাহিদা পূরণের জন্য। আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে দুটি কথা বলি। স্যার, আমরা আমাদের লাইভ স্টকের সমূহ সম্ভাবনা আছে। আপনি নিজেও জানেন যে গত 10টি বছরের হিসেবেও যদি বলি, যে 3-4 বছর আগেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি না হলে আমরা কোরবানির ঈদে গরুর মূল্য এবং গরু কোরবানি দিতে পারতাম না অনেকেই।
কিন্তু গত কয়েক বছর যাবৎ তো সেটাতে আমরা ওভারকাম করে গেছি। গত বছরও আমাদের 1,19,00,000 গবাদি পশু প্রস্তুত ছিল, আমাদের দরকার হয়েছে মাত্র 1,10,00,000, সারপ্লাস ছিল। তাহলে একদিকে আমরা বলছি স্বয়ংসম্পূর্ণ ধানে, চালে, সব কিছুতে, মাছে, মাংসে, তাহলে আবার ইম্পোর্ট কেন করি আমরা? তাহলে তো আমার দেশের কৃষক টিকবে না। সে যেই মূল্যে গবাদি পশু উৎপাদন করে এবং বাইরের থেকে যেটা আসে সেটার সাথে সে কখনোই টিকতে পারবে না। অন্যদিকে শ্বেত বিপ্লবের কথা আমরা বলছি। এখানে আমাদের শ্রদ্ধেয় প্রাণ গ্রুপের স্রষ্টা যিনি ছিলেন আমজাদ সাহেব, ওনার ছেলে বসে আছেন। আমজাদ সাহেব আমার যথেষ্ট ঘনিষ্ঠ মানুষ ছিলেন। উনি আমাকে বলছেন, সিরাজ সাহেব, বাংলাদেশে শ্বেত বিপ্লব করা কি খুব কঠিন হবে? আমি মনে করি মোটেও না। এবং উনিও বলেছিলেন যে আসলেই না, কিন্তু এখানে পলিসি সাপোর্টটা দরকার। বারবার এই কথাটা আমরা বলছি যে পাউডার মিল্ককে আপনি উৎসাহিত করবেন আমদানির জন্যে, নাকি দেশের গরুকে ওই টাকাটা দিয়ে দুধ উৎপাদন বাড়ানোর জন্যে অনুদান দেবেন? কোনটা? এখানে তো পলিসি সাপোর্ট, একটা পলিসি সাপোর্টই 2-4-5 বছরের টোটাল চিত্রটাকে ঘুরিয়ে দিতে পারে। সো আমাদের যে ক্রপ ক্যালেন্ডারগুলো আছে, কোন মাসে কোন ফসলটা আসে, সেই সময় বাইরের থেকে আমদানির ইম্পোর্ট লাইসেন্সটাকে বা এলসিটাকে ডিসকারেজ করা, এটা সারা পৃথিবীতেই করে। ডিসকারেজ করলে আমার দেশের উৎপাদিত ফসলটা বিক্রি হবে। যারা এখানে আজকে সম্বর্ধিত হবেন, পুরস্কৃত হবেন, তাদের জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশে আজ কৃষিতে যে উন্নয়ন ঘটেছে, আমাদের পূর্বসূরিদের কৃষিতে পথ চলা, বর্তমানে তা কী রূপ ধারণ করেছে তারই চিত্র আমরা এখন একটি দলীয় পরিবেশনার মাধ্যমে দেখব। মঞ্চে আসছে নবরস। বর্গী লুটেছে, মারাঠা লুটেছে, সোনার বাংলা শ্মশান করেছে, তবুও পৃথিবী অবাক হয়ে দেখেছে শত জুলুম সয়েও কৃষক মাজা সোজা করে দাঁড়িয়েছে। বুলবুলিতে ধান লুটে নিয়ে লুটেছে বিদেশি বেনিয়া জলদস্যু। চিরস্থায়ী বন্দোবস্তে কৃষক পথে বসেছে, নীল চাষের অভিশাপ ঘানি ফেলেছে। ফসল নয় রূপার টাকায় রাজকর দিয়ে মরেছে। ভিনদেশি কলের কাপড়ে বাংলার সুতি গিলেছে। পাটের বাংলাদেশ পাটের সুদিন হারিয়েছে, তবুও কৃষক ফসলের স্বপ্নে অধীর হয়ে মেতেছে, অধীর হয়ে মেতেছে, অধীর হয়ে মেতেছে। শত বঞ্চনায় শত দুর্যোগে সোনার ফসলে স্বপ্নের গোলা ভরবে। পারবে, ওরা পারবে। কি পারবে তো? কৃষি ডিজিটালে বিপণনে ফুরিয়ে
সাথে যন্ত্র এসেছে নতুন নতুন উদ্ভাবনী, প্রেরণায় আছে খোদার বচন, আছে লালনের বাণী। ওরা বাংলাদেশের এই মাঠে বসে বিশ্ব কৃষিকে নাড়াবে, ওদের নিয়ে রোমে কথা হবে, প্যারিসে কর্মশালা। এবার শুরু সম্ভাবনার দিন বদলের পালা। ওরা বাংলাদেশের শস্য যোদ্ধা, বিশ্বের বিস্ময়, ওদের দিয়েই সূচনা হবে বাংলাদেশের নতুন পরিচয়। সুধীমণ্ডলী, এবছর 12টি ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2023 প্রদান করা হবে। এর মধ্যে আছে কৃষি খাতের উন্নয়নে অসামান্য অবদানের ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ একজন বরেণ্য ব্যক্তিত্বকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান। একটি নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে এবছর, সেরা জলবায়ু অভিযোজক। আমি এখন অনুরোধ করব চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব নাসির এজাজ বিজয় এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইক সিরাজকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসবার জন্য। আমরা এখন একে একে পদক প্রদান শুরু করব। শুরুতেই সেরা কৃষি প্রতিষ্ঠান, কৃষি সহায়তা ও বাস্তবায়ন ক্যাটাগরিতে বিজয়ী কে হয়েছেন চলুন দেখে নিই। আই ফার্মার কৃষকদের সার্বিক উন্নয়নের জন্য অর্থায়ন, সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম তৈরি এবং কৃষক ও খুচরা বিক্রেতাদের মাঝে সেতুবন্ধন রচনায় কাজ করে যাচ্ছে। কৃষকের উৎপাদন ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ন্যায্য বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে জীবনমান উন্নত করতে এবং স্মার্ট কৃষিতে কৃষকদের পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আই ফার্মার যাত্রা শুরু করে 2019 সালে। এরই মাঝে 35টি জেলায় তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। সেবা কার্যক্রম ছড়িয়ে দিয়েছে প্রায় 1.5 লাখ কৃষিজীবী মানুষের কাছে। সারা দেশে স্থাপন করেছে 3 শতাধিক আই ফার্মার সেন্টার। আই ফার্মার একটি সম্পূর্ণ স্ট্যাক এগ্রিটেক প্ল্যাটফর্ম। তারা কৃষককে আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করে কৃষি ঋণ গ্রহণের সুযোগ তৈরি করছে। কৃষক যেন তাদের উৎপাদিত পণ্য কোনো ঝামেলা ছাড়াই বিক্রি করতে সক্ষম হয় তার জন্য তৈরি করেছে অনলাইন প্ল্যাটফর্ম। এছাড়াও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃষকদের জন্য স্মার্ট এবং প্রাসঙ্গিক পরামর্শমূলক পরিষেবা প্রদান করছে তারা। আই ফার্মার তাদের উদ্যোগগুলোর মাধ্যমে হয়ে উঠেছে কৃষকের ডিজিটাল বন্ধু। সেরা কৃষি প্রতিষ্ঠান, কৃষি সহায়তা ও বাস্তবায়ন আই ফার্মার আপনাদের অভিনন্দন। আই ফার্মার লিমিটেডের পক্ষ থেকে এখন পদক ও সার্টিফিকেট গ্রহণ করবেন আই ফার্মার লিমিটেডের সিইও এবং কো ফাউন্ডার জনাব ফাহাদ এফাজ। ছোট্ট করে আমরা যদি একটু প্রতিক্রিয়া জানতে পারি। ধন্যবাদ চ্যানেল আই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমাদের এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আই ফার্মার শুরু করি আমরা 2019 সালে এবং আমাদের উদ্দেশ্য ছিল একটা যে ভবিষ্যতের কৃষক আসলে কারা হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কারণ আজকে কৃষকের বাংলাদেশে যদি অ্যাভারেজ বয়স দেখেন দ্যাটস অ্যাবাউট 48-50। 8 থেকে 15-20 বছর পরে আমাদের কৃষক কারা হবে এটা একটা বড় প্রশ্ন আমাদের সবার সামনে। ও সেখানে আমাদের টেকনোলজি এবং অন্যান্য জিনিস নিয়ে আসলে এগিয়ে আসতে হবে এবং সেই লক্ষ্যে আই ফার্মার কাজ করছে এবং এই অ্যাওয়ার্ডটা আমাদেরকে আরও মোটিভেট করে এবং আরও কনফিডেন্স দেয় যে যাতে আমরা আরও বড়োভাবে এবং আরও ভালোভাবে কাজ করতে পারি। ধন্যবাদ।
এবারে সেরা কৃষি রপ্তানিকারক ক্যাটাগরিতে কে পুরস্কার জিতেছেন দেখে নেব। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ সমৃদ্ধি বলতে বুঝেছে সন্তানকে দুধে ভাতে রাখার মতো সচ্ছলতা। কিন্তু দিন বদলের সাথে সাথে আমাদের কৃষির অন্য খাতগুলো যতটা এগিয়েছে ততটা এগোয়নি ডেইরি শিল্প। ডেইরি শিল্পের বিকাশে 2003 সালে প্রাণ আরএফএল গ্রুপ শুরু করে প্রাণ ডেইরি লিমিটেড। আজ প্রাণ ডেইরি দেশের দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের বৃহত্তম উৎপাদক এবং প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। সারা দেশে 120টি দুধ কালেকশন সেন্টার, 7টি হাবে 16,000-এরও বেশি কৃষক যুক্ত আছে প্রাণ ডেইরির সঙ্গে। সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতিদিন প্রায় 3 লাখ লিটার দুধ সংগ্রহ করে এবং নরসিংদীর পলাশে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অত্যাধুনিক প্রক্রিয়াকরণ প্ল্যান্টে তা প্রক্রিয়াজাত করা হয়। প্রাণ ইউএসটি দুধ, পাস্তুরিত দুধ, গুঁড়া দুধ, দই এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য তৈরি করে। এছাড়াও বিস্কুট, বেকারি ও কনফেকশনারি পণ্য তৈরি করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ করে। প্রাণ ডেইরি পণ্য বিশ্বের 145টি দেশে রপ্তানি করে দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। দুগ্ধ ও অন্যান্য কৃষিভিত্তিক পণ্যের উৎপাদক ও প্রসেসর হিসেবে প্রাণ ডেইরি গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও অন্যান্য সাধারণ মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করে দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। সেরা কৃষি প্রতিষ্ঠান ক্যাটাগরি রপ্তানি প্রাণ ডেইরি, আপনাদের অভিনন্দন। প্রাণ ডেইরি লিমিটেডের পক্ষে পদক ও সার্টিফিকেট গ্রহণ করবেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও জনাব আহসান খান চৌধুরী। প্রতি বছরই হয়তো প্রতিক্রিয়া জানাতে হয়, এবারও শুনতে চাই। চ্যানেল আইকে ধন্যবাদ, স্ট্যান্ডার্ড চার্টারকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে সম্মানিত করছেন প্রতিবারই, বাট আসলে আমাদের টার্গেটটা কিন্তু অনেক ব্যাপক। আপনাদের কথা শুনছিলাম যে বাংলাদেশ এখনও এক্সপোর্টে অনেক পিছিয়ে আছে। আমরা কৃষিতে আমরা আরও আগে এগিয়ে যেতে চাই। যদি নেদারল্যান্ড পারে তাহলে কিন্তু আমরাও পারবো। সো সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আগানোর চেষ্টা করছি। আপনারা প্রতিবার আমাদেরকে সম্মানিত করবেন, আমাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং বাংলাদেশকে সাথে নিয়ে আমরা যেন পৃথিবীর বুকে আরও ভালোভাবে প্রকাশিত হতে পারি সেজন্য দোয়া করব। এবছর সেরা কৃষি প্রতিষ্ঠান, কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য সাড়া না পাওয়ায় বিজ্ঞ বিচারক প্যানেল এই ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠানকে মনোনীত করতে পারেনি। সুধীমণ্ডলী, এবারের ক্যাটাগরি জুরি স্পেশাল। জুরি বোর্ডের বিবেচনায় জুরি স্পেশাল ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন কে দেখব আমরা অডিও ভিজুয়ালে। মানুষের পুষ্টির অন্যতম যোগানদার প্রাণিজ আমিষ। আমরা নিজেদের পুষ্টির জন্য যতটা উদ্বিগ্ন, ততটা কি উদ্বিগ্ন প্রাণীর পুষ্টি নিয়ে? অথচ আমাদের জীবন ও পুষ্টির স্বার্থেই সবচেয়ে গুরুত্ব দেওয়ার সময় এসেছে প্রাণীর স্বাস্থ্য ও পুষ্টির দিকে। কিন্তু গবাদি প্রাণীর দ্রুত মোটাতাজা করতে একসময় বিশ্বব্যাপী কিছু কৃত্রিম হরমোনের ব্যবহার চালু হয়। অল্পদিনেই প্রমাণিত হয় সেগুলো শুধু অস্বাস্থ্যকরই নয়, রীতিমতো বিপজ্জনক। 2004 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য কঠোর নিষেধাজ্ঞা আনে পশুর শরীরে যে কোনো ধরনের গ্রোথ প্রমোটার ব্যবহারের ওপর। প্রাণী সম্পদের উচ্চ পুষ্টির প্রাকৃতিক খাদ্য যখন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, তখনই বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আল মামুন জাপানের ইউয়া বিশ্ববিদ্যালয়ে তার উচ্চতর গবেষণার বিষয় হিসেবে বেছে নেন পশু পুষ্টির এক প্রাকৃতিক উপাদানকে। নাম তার প্লান্টেইন।
প্লান্টেইন নিয়ে জাপানে দীর্ঘ গবেষণার পর ডক্টর মামুন বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে প্রাণী সম্পদের এই বিকল্প খাদ্য ফসলের অভিযোজন নিয়ে গবেষণায় বিস্ময়কর সাফল্য খুঁজে পান। খাদ্যের মাধ্যমে যে সকল অসুখ হয়, যেমন হার্টের অসুখ, অ্যালজাইমার, ম্যাকুলার ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস, এইগুলোর প্রবণতা কমাই দিবে। তা আমাদের দেশে প্রায় 2 কোটি বর্তমানে টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট আছে। তো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, এটা 3.2 বিলিয়ন ইউএস ডলারের মতো হয়। যদি আমার প্রবণতাটা কমে যায় তাহলে এই খরচটা আমার কমে যাবে। গবেষণা ক্ষেত্র ছাড়াও মানিকগঞ্জের একটি গ্রামে কৃষক পর্যায়ে চাষ করা হচ্ছে প্লান্টেইন। দেশ এখন দুগ্ধ ও মাংসের প্রধান উৎস হিসেবে প্রাণী সম্পদের প্রাচুর্য ঘটানোর ব্যাপারে যথেষ্ট সচেতন। এক্ষেত্রে পরিকল্পিতভাবে বিস্তৃত পরিসরে প্লান্টেইনের আবাদ সম্প্রসারণ করা যেতে পারে এবং সুদূর প্রসারী গবেষণার মাধ্যমে কৃষির শিল্পের সাথে সংযোজন ঘটানো গেলে প্রাণী সম্পদের পুষ্টি উন্নয়ন অনেকটা নিশ্চিত হবে। জুরি স্পেশাল অ্যাওয়ার্ড অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন, আপনাকে অভিনন্দন। এই পদকটি প্রদানের সময় আমি আরও একজন বিশেষ অতিথিকে মঞ্চে ডেকে নিতে চাই। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার। পদক, সার্টিফিকেট ও 1 লক্ষ টাকার প্রাইজ মানি গ্রহণ করতে এখন মঞ্চে আসছেন ডক্টর মোহাম্মদ আল মামুন। আমি এই বিষয়ে গবেষণা শুরু করি এবং জাপানেও কিন্তু আমি আমার কাজের স্বীকৃতি স্বরূপ ডিন অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করি, আউটস্ট্যান্ডিং ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করি এবং বাংলাদেশে এসেও বিশ্ববিদ্যালয় থেকে অনেক পুরস্কার পেয়েছি এবং আজকে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমাকে প্রদান করলেন, এর জন্য আমি কৃতজ্ঞ। এখানে গভর্নমেন্টের পলিসি মেকার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন এবং বিআরসির চেয়ারম্যান মহোদয় আছেন, যে আমার টেকনোলজি আমরা এখন কনফিডেন্ট যে এটা যেই উদ্দেশ্যে আমরা তৈরি করেছি খামারিদের জন্য, ওইখানে আমরা পৌঁছাই দেওয়ার সুযোগ করে দিবেন আপনারা, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের দোয়া কামনা করছি। এবারে সেরা সাংবাদিক কৃষি ক্যাটাগরিতে কে বিজয়ী হয়েছেন এবছর দেখে নেব। অর্থনীতিতে লেখাপড়া করেও যুক্ত হন কৃষি সাংবাদিকতায়। 2009 সালে মাসিক খামার বিচিত্রায় সাংবাদিকতার হাতেখড়ি। তারপর 2011 সালে বণিক বার্তায় শুরু করে নিয়মিত কৃষি সাংবাদিকতা। টানা 11 বছর কর্মরত ছিলেন এই প্রতিষ্ঠানে। বর্তমানে কর্মরত রয়েছেন দৈনিক কালের কণ্ঠে। দীর্ঘ 15 বছর সাংবাদিকতার পথ চলায় কৃষি বিষয়ে প্রায় 3000-এর বেশি প্রতিবেদন তুলে ধরেছেন। বেসিক্যালি আমার বাবার যে অনুপ্রেরণা ছিল, সেখান থেকেই আমার কৃষক নিয়ে কাজ করার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। পরবর্তীতে বেশ কয়েকজনের বিষয়ে আমি অনুপ্রেরণার মাধ্যম হিসেবে করেছি মোনাজাত উদ্দিন সাহেবের লেখালেখি এবং আমাদের আইডল, আমাদের চ্যানেলে শাইখ সিরাজ স্যারের প্রতিবেদনগুলো দেখি, তার বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি, তারা কিভাবে লেখালেখি করেছে, তারা কিভাবে প্রোগ্রামগুলো বানাচ্ছে, কৃষি কিভাবে তুলে নিয়ে আসে, সেইগুলো যখন আমি শুরু করি, তো সেই অনুপ্রেরণা নিয়ে আমার লেখালেখি শুরু। ধান, ভুট্টা, আম, আলু, মাছ এবং গবাদি পশু ও প্রাণীজ আমিষের উৎপাদন ও বিপণন বিষয়ে নিয়মিত সংবাদ তুলে ধরে দৃষ্টি কেড়েছেন পাঠকের। আবার গবেষণালব্ধ ও গভীর অনুসন্ধানী সংবাদেও তুলে এনেছেন কৃষি ও কৃষকের পরিবর্তন, সম্ভাবনা, কৃষকের সমস্যা ও সংকটের কথা। কৃষির আমাদের যে ট্রান্সফরমেশন হচ্ছে,
সেটিকে তুলে ধরা তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে। তো সেইটাকে টার্গেট নিয়ে আমি আমার লেখালেখি শুরু করি, প্রতিবেদন শুরু করি, বিশ্লেষণী শুরু করি। প্রান্তিক কৃষি ও কৃষকের সুবিধা আদায় থেকে কৃষকের অধিকার ও পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি নির্ধারণেও তার সংবাদ রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। সেরা কৃষি সাংবাদিক মনোনীত হওয়ায় শাহনওয়ার সাইদ শাহিন আপনাকে অভিনন্দন। তাকে মঞ্চে এসে পদক, সার্টিফিকেট এবং 1 লক্ষ টাকার প্রাইজ মানি গ্রহণ করতে অনুরোধ করছি। পুরস্কার প্রাপ্তি আমি যদি বলি, এটি আমার কোনো প্রথম পুরস্কার, সেই হিসেবে আপনারা বুঝতে পারছেন আমি কতটুকু উদ্বেলিত, আনন্দিত। পাশাপাশি দুটি জিনিস আমার খুব এই মুহূর্তে মনে পড়ছে, খুব ভালো মনে পড়ছে এবং ভালো করে আমি বলতে চাই। পুরস্কার প্রাপ্তিটা অনেক গুণে এটা কাঙ্ক্ষিত বস্তুতে পরিণত হয় যদি আপনি সেই পুরস্কারটা আপনার আইডলের কাছ থেকে নিতে পারেন। তো আমি শাইখ সিরাজ স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক শ্রদ্ধা যে আপনার যে প্রতিবেদনগুলো দেখে আমরা শিখছি, তা আপনার হাত দিয়েই আমি সেই পুরস্কারটা নিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি আর কি। ধন্যবাদ, ধন্যবাদ চ্যানেল আই, ধন্যবাদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধন্যবাদ সবাইকে। এবারে নতুন ক্যাটাগরি সেরা জলবায়ু অভিযোজক। এই ক্যাটাগরিতে কে হয়েছেন বিজয়ী এবার দেখব। প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। লবণ পানির ভয়াবহতার কারণে প্রতি বছর শুষ্ক মৌসুমে উপকূলীয় এলাকায় প্রায় 4.5 লাখ হেক্টর জমি থেকে যায় অনাবাদি। আর এ কারণে এই অঞ্চলে দারিদ্র্যের হার বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বরিশাল বিভাগে মোট জনসংখ্যার 26.9% দরিদ্র। উপকূলের এই সমস্যা সমাধানে একটি লাকসই প্রযুক্তি বের করতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত গবেষক ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী 7 বছর ধরে গবেষণা করেছেন। তিনি কৃষকদের উদ্বুদ্ধ করছেন রিলে পদ্ধতিতে গম বা মুগ ডাল চাষে। তিনি প্রমাণ করেছেন রিলে পদ্ধতিতে চাষের মাধ্যমে এই অঞ্চলের পতিত জমিগুলো আবাদের আওতায় এনে কৃষকের আয় অনেকটা বাড়িয়ে দেওয়া সম্ভব। নভেম্বরে আমাকে জমিতে ধান থাকে, যেহেতু ধান থাকে তখন আমি গমের মধ্যেই ধানের মধ্যেই গমটাকে সেকে ছিটিয়ে দিলাম। এইটি রিলে প্রযুক্তি। আমরা দেখলাম যে 3টা উপকার এখান থেকে কৃষি এই গমের ফলটা বা ফসলটা পাচ্ছে। 1 নম্বর হলো নভেম্বর মাসের মধ্য নভেম্বরে ও যখন গমের বীজটা মাঠে যাচ্ছে তখন ওর প্রকৃত জানুয়ারি মাসের ঠান্ডাতে ওর শীষ বের হচ্ছে, সুতরাং এখানে গমের ফলটা ভালো হচ্ছে। দ্বিতীয়ত হলো নভেম্বর মাসে লবণাক্ততা একেবারেই থাকে না বললে চলে। সেই জন্য এই লবণাক্ততা না থাকার কারণে ওই বীজটা যখন মাটিতে পড়ছে, ধানের জমির মধ্যেই পড়ছে, তখন সে ভালো অঙ্কুরোদ্গম করতে পারছে। তৃতীয় হলো ওই সময় যেহেতু যথেষ্ট জো থাকে, মাটিতে রস থাকে, গমের বীজটা সহজেই অঙ্কুরোদ্গম করে ভালো ফলন ফসল পাচ্ছে। এই মূলত এই 3টা কারণেই আমরা দেখছি ধান কেটে যদি আমরা গম বুনি সেখান থেকে যে ফলন আসে তার থেকে কম করে হলেও 1.5 টন 2 টন ফলন বেশি আসে এই রিলে প্রযুক্তিতে। 10 বিঘা জমি পানিতে আমি যে পরিমাণ ধান আবাদ করতে পারবো, ওই পরিমাণ পানি দিয়ে আমি প্রায় 50 বিঘা জমিতে আমি এই রিলে ফসল আবাদ করতে পারবো। এবং এটার মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট হলো এটাতে উৎপাদন খরচ অনেক কম, কারণ কৃষক এটা বিনা চাষে করে। এছাড়াও তিনি মুগ ডালের মিনি মিল প্রতিস্থাপন করে কৃষককে মুগ ডাল উৎপাদনে উৎসাহিত করছেন। ফলে উপকূলীয় অঞ্চলের কৃষকের পুষ্টি চাহিদা পূরণে তার উদ্ভাবিত প্রযুক্তি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। উপকূলের পতিত জমিতে রিলে প্রযুক্তিতে গম ও মুগ চাষ করার মাধ্যমে 1 ফসলি জমিকে 2 ফসলি জমিতে রূপান্তরিত করার পাশাপাশি
গমের উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে সাশ্রয় করা সম্ভব হবে বৈদেশিক মুদ্রাও। ডক্টর নিয়োগীর উদ্ভাবিত প্রযুক্তি বিশাল জনপদকে আমূল বদলে দিয়েছে। উপকূলের কৃষকের মাঝে নতুন স্বপ্ন রচিত হচ্ছে, তারাও আগ্রহী হচ্ছেন দিন বদলে। সেরা জলবায়ু অভিযোজক ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী, আপনাকে অভিনন্দন। এই পদকটি প্রদানের সময় আমি আরেকজন বিশেষ অতিথিকে মঞ্চে ডেকে নিতে চাই, বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব আতিউর রহমানকে। সেরা জলবায়ু অভিযোজক পদক প্রাপ্ত ডক্টর মৃন্ময় গুহ নিয়োগীকে। অত্যন্ত সহজ এই প্রযুক্তি, উদ্ভাবিত প্রযুক্তি। আমি বিশ্বাস করি এই প্রযুক্তির বদলতেই 4,39,000 হেক্টর জমিতে শুষ্ক মৌসুমে প্রতি জমিতে আমরা 3 কোটি মন গম উৎপাদন করতে পারব, যেটা বাংলাদেশে বিপুল পরিমাণ যে আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করে গম আমদানি করতে হয় তার অনেকটাই মিটে যাবে। প্রযুক্তিটি এই বছরই বাজেটে যদি আপনারা উপকূলের জন্য বিশেষ বরাদ্দ রাখেন, আমি বিশ্বাস করি উপকূলে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান প্রতি ইঞ্চি জমিকে আমরা ফসল ফলাতে পারবো, আমি বিশ্বাস করি সেটা সম্ভব। সবাইকে ধন্যবাদ। সুধীমণ্ডলী, 2023-এর সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ ক্যাটাগরিতে কে হয়েছেন বিজয়ী দেখে নেব এবার। সারা দেশের কৃষক যখন ছুটছেন বাণিজ্যিক লাভের আশায়, তখন দেশীয় ফসল উৎপাদনে সফল হওয়ার সংগ্রামে ব্যস্ত টাঙ্গাইলের সখীপুরের ইন্দারজানি গ্রামের সিদ্দিক হোসেন। সবার মতো উচ্চমূল্যের মিষ্টি বড়ই নয়, তিনি ব্যস্ত দেশীয় টক বড়ইকে বাণিজ্যিক রূপ দিতে, দেশীয় টক বড়ইয়ের স্বাদ মানুষের কাছে পৌঁছে দিতে। সাউথ আফ্রিকা যাওয়ার জন্য দালালের মাধ্যমে টাকা জমা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সে টাকা আমি ফেরত পাই না, আমি যাইতে পারিনি। তখন আমি চিন্তা করলাম, সোনার মাটি সোনার দেশ, কৃষি প্রধান বাংলাদেশ, এই সোনার মাটিতে সোনা ফলানো কিভাবে যায়, এই দেশীয় ফসলের দিকে, দেশীয় ফলের দিকে আমি ঝুঁকে পড়লাম। ঢাকা শহরে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা বেশি আর তারা টকটা একটু পছন্দ করে, সেই সুবাদে আমি এই টক বড়ির দিকে চলে আসলাম। আর এটার একটা বিশেষ গুণ হলো সবচেয়ে আগাম জাত। আর আগাম প্রথম মেয়েরা এই টক বড়ি দেখলে তাদের জিহ্বায় পানি এসে পড়ে। 2007 থেকে 2021 সাল এই দীর্ঘ পথে লোকসান গুনতে হয়েছে তাকে। বারবার হোঁচট খেয়েও উৎপাদন সংগ্রামে সচল থেকেছেন তিনি। পোকামাকড় অথবা ছত্রাকে আক্রমণ করছে, কখন ট্রিটমেন্ট করতে হয় এটা বুঝতে পারি নাই। আর এইরকম বারবার হোঁচট খাইতে 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 এক পর্যায়ে যাইয়া আমি মোটামুটি একটু দক্ষ হয়েছি। আর ব্যর্থতাই সফলতা। বারবার হোঁচট খাইছি, যেখানে হোঁচট খাইছি ওইখানে কিছু শিখছি। মাত্র কয়েকটি বড়ই গাছ দিয়ে শুরু করে শ্রম ও মেধায় গড়েছেন 81 বিঘার সুবিশাল টক বড়ই বাগান। এত দাম এই টক বড়ি হবে আমার কল্পনা ছিল না। আস্তে আস্তে দাম বেশি পাচ্ছি, ব্যাপক আকারে করছি। এখন আমার বর্তমানে 81 বিঘার জমিতে শুধু টক বড়ি আছে। এখন চেষ্টা করছেন নিজের সাফল্যকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে। আমার কাছে সহযোগিতা নিয়ে 2 পাখি 3 পাখি বা 2 একর 3 একর 4 একর করে এরকম 30 থেকে 40 জন কৃষক আমার এলাকায় চাষ করছে। সিদ্দিক হোসেনের স্বপ্ন টক বড়ই সহ একাধিক দেশীয় ফলের সম্প্রসারণ ঘটিয়ে আরও এগিয়ে যাওয়ার। দেশীয় ফল এটা সংরক্ষণ জানি করা যায়, আমরা জানি বাণিজ্যিক আকারে আমাদের অর্থনৈতিক উন্নত হবে। আর দেশীয় ফল যত আমরা খাবো আমাদের দেহের পুষ্টির চাহিদাটা তত মিটবে। সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ সিদ্দিক হোসেন, আপনাকে অভিনন্দন।
আপনাকে মঞ্চে এসে পদক, সার্টিফিকেট ও 5 লক্ষ টাকার প্রাইজ মানি গ্রহণ করতে অনুরোধ করছি। আমি একজন অজপাড়া গায়ে হত দরিদ্র ফ্যামিলি থেকে একজন কৃষকের সন্তান। আমি দেশি ফলের দিকে জোর দিছি। দেশি ফলের পুষ্টি বেশি। আমরা বিদেশি ফলের দিকে না ঝুঁকে আমরা দেশি ফলকে সামনে ভবিষ্যতে এগিয়ে যাব। অনেক গবেষণা আছে, আমাদের অনেক ফল আছে আগাম এবং নাবি। দেশি ফলের পুষ্টি গুণাগুণ অনেক বেশি। আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার দেশি ফলের দিকে আমি যদি কিছু দিতে পারি, ভবিষ্যতে গবেষণা করতে পারি, আমি সবার কাছে দোয়া চাই। আমি ভালো কাজ করে এগিয়ে চাই। সবাইকে ধন্যবাদ। এবারে সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী, এই ক্যাটাগরিতে কে হয়েছেন বিজয়ী দেখে নেব। সাবিত্রী বিশ্বাস কৈশোর পেরোতে না পেরোতেই বসতে হয়েছিল বিয়ের পিঁড়িতে। পিতৃহীন অভাবের সংসার থেকে পড়লেন বেকার স্বামীর শূন্য সংসারে নিদারুণ সংগ্রামে। শুরু হয় টিকে থাকার সংগ্রাম। শ্রমে ঘামে সেই সংগ্রাম করে গেছেন অবিরত। কিন্তু বিয়ের 5 বছরের মাথায় 3 বছরের এক কন্যা সন্তান রেখে স্বামীহারা হন সাবিত্রী। গর্ভে তখন তার 8 মাসের আরেক সন্তান। সম্বলহীন অবলম্বনহারা সাবিত্রী পতিত হন অনিশ্চয়তার অতল গহ্বরে। শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম। কিভাবে যে আমি সংসার চালাবো নিজে ভাবতে পারি না ভাবলি। তারপরে কি করব, আমি মুড়ি বিক্রি করেছি গ্রামে গ্রামে মেয়ে নিয়ে। তারপরে আমার রাস্তায় রাস্তায় আমি কাজ করেছি, অনেক কষ্টে আমি বিয়ে করেছি। তারপরে তা তোমার সংসার চলে না। তারপর আমার একটা ঘের ছিল, সেই ঘেরে আমি কিছু মাছ চাষ করি, শাকসবজি চাষ করি করে তারপরে সে একটা ঘেরে আমার আরও 6টা ঘের হয়। সেইভাবে আমি আস্তে আস্তে তারপরে কটা গরু করেছি, 10-15 লাখ টাকার গরু আছে। তারপরে ছেলেটারে লেখাপড়ায় বিয়ে দিতে পারিছি, মেয়েটারে বিয়ে দিতে পারিছি। কত কষ্টে যে করেছি আমি নিজেই করতে পারিনি। কৃষিকে অবলম্বন করে 2 অনাথ সন্তানকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন সাবিত্রী। 60,000 টাকার মতন খরচ গেছে। আমার 3 লাখ টাকার মতন আমার ধান বিক্রি হবে, আর যে খেয়ার হবে তো আমার গরু আছে, সেই গরুতে আর কি খাতে পারবে। এখন তার খামারেই অন্যের সংস্থান হয়েছে অন্যজনের। সমাজে পেয়েছেন প্রতিষ্ঠা। আমার আগে কেউ সই দেয়, এখন মানুষ আমার দেয়া দেয়। সবাই আমার কাছে বাধ্য নয় যে সাবিত্রী তুমি কিভাবে কি করো। এমন সময় সময় সবাই আমি দেখাই দিই এইভাবে আমি এইসব করি, তা আমার কথা শুনে সবাই করে। কৃষিকে কেন্দ্র করে সংগ্রামে সফল সাবিত্রী এখন এলাকার অনেকের অনুপ্রেরণা। ওর নিজে নিজে যে এত শিখেছে, মানে ওর বেটা কাজ বিটি কাজ, ও কোনভাবে ভালো হবে কি করবে ওর উপর দিয়ে এখন আমাকে পাড়ায় মনে হয় কোনো জানতা মানুষ নাই সব বিষয়ে। আমাদের এখানে কেউ কৃষি কাজ করতো না, মহিলারা বিশেষ করে ঘরের কাজ করতো। ওনার তো দেহে ওই সবাই মাঠে নামিছে। সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী সাবিত্রী বিশ্বাস, আপনাকে অভিনন্দন। এই মেধাবী সংগ্রামী নারী কৃষক সাবিত্রী বিশ্বাসকে পদক প্রদানের সময় আমি মঞ্চে আরও একজন অনুপ্রেরণাদায়ী নারীকে ডেকে নিতে চাই। বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। এবারে মঞ্চে এসে পদক, সার্টিফিকেট ও 5 লক্ষ টাকার প্রাইজ মানি গ্রহণ করবেন মেধাবী সংগ্রামী কৃষক সাবিত্রী বিশ্বাস। এবারে 2023-এর সেরা কৃষক পুরুষ কে চলুন দেখে নিই।
নওগাঁ জেলার সাপাহারের হাপানিয়া গ্রামে অন্ধকার ভেদ করে এই যে এক উজ্জ্বল সম্ভাবনার আলো জ্বলছে তা জ্বালিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রকৌশল বিদ্যাকে কৃষিতে কাজে লাগিয়ে তিনি পাল্টে দিয়েছেন একটি গ্রামের চিত্র। চীন দেশে ড্রাগন চাষে এলইডি লাইটের ব্যবহার টেলিভিশনে দেখে সেই প্রযুক্তি প্রয়োগ করেছেন নিজের বাগানে। ফলে তার ৪৫ বিঘার বিশাল ড্রাগন বাগানের ২৫ বিঘায় ফলাচ্ছেন অমৌসুমের ফল। আমি এলইডি লাইটিং টেকনোলজিটা নিয়ে কাজ করলাম, আমার নিজস্ব ডিজাইন, এবং সেটা চায়নাতে পাঠালাম এবং তারা আমার ডিজাইন অনুযায়ী লাইটগুলো বানিয়ে দিল। সফলতার হার আমি বলতে পারি এটা 100%। কৃষি পাল্টে দিয়েছে তার আয়ের সকল হিসাব নিকাশ। বছরে উৎপাদন করছেন ২.৫ লাখ কেজি ড্রাগন ফল, যা পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি সাশ্রয় করছে বৈদেশিক মুদ্রা। আমার এই কৃষি প্রকল্পে এখন ১০০ জনের মতো লোকজন কাজ করে। লোকজন আরও ওদের ভবিষ্যতে বাড়বে। তারা নিজের বাড়িতে খেয়ে পরে আমার ওখানে কাজ করতে পারে, এবং কিছু বেকার ছেলেপেলে এটা দেখে তারাও নিজে কিছু করার চিন্তা ভাবনা করতেছে। আমিও তাদের পরামর্শ দিচ্ছি। অমৌসুমে আর বিদেশ থেকে কোনো ড্রাগন ফল আমদানি করা লাগবে না। এতে করে হচ্ছে কি যে দেশের টাকা প্রতি বছর যে বাইরে চলে যাচ্ছিল এটা আর যাবে না। তিনি ইতোমধ্যে হয়ে উঠেছেন তরুণ কৃষি উদ্যোক্তাদের আদর্শ উদাহরণ। তরুণদের কৃষির প্রতি আগ্রহী করতে এবং তাদের বেকারত্ব ঘোচাতে প্রত্যক্ষ ভূমিকা রাখছেন প্রকৌশলী আবুল কালাম আজাদ। উদ্যোগী হয়েছে রঙিন ফলে জীবন রাঙাতে। সেরা কৃষক পুরুষ প্রকৌশলী আবুল কালাম আজাদ, আপনাকে অভিনন্দন। এই পদকটি প্রদানের সময় আমি মঞ্চে দুজন বিশেষ মানুষকে ডাকতে চাই। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ডক্টর শাহজাহান কবির এবং চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুনকে। এখন অতিথিদের হাত থেকে পদক, সার্টিফিকেট ও ৫ লক্ষ টাকার প্রাইজ মানি গ্রহণ করবেন প্রকৌশলী আবুল কালাম আজাদ। আমি দেখেছি যে ২০২২ সাল পর্যন্ত বিদেশ থেকে অমৌসুমে ড্রাগন ফল আমদানি হইতো। এই বছর ২০২৩ সালে আমি লাইটিং টেকনোলজির মাধ্যমে ড্রাগন ফল উৎপাদন করা শুরু করি। আলহামদুলিল্লাহ মার্কেটে যথেষ্ট পরিমাণ ড্রাগন ফল সরবরাহ করতে পেরেছি অমৌসুমে। ফলে বাংলাদেশে এই বছর কোনো বিদেশ থেকে ড্রাগন ফল আসে নাই, যেগুলো ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে আসছে। এতে করে হচ্ছে কি যে আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রা এইটা আর বাইরে যাচ্ছে না। অনেকেই ড্রাগন ফলে টনিক দেয়, এই টনিক দেওয়ার ফলে এক ধরনের বিষাক্ত হয়ে যায় বলা যায় আর কি। তো এর ফলে হয়েছে যে ড্রাগন ফলে আমাদের দেশে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। ওনার ধারাবাহিকতা আমি একটু কথাটা বলির সুযোগ নিলাম। আজকাল বাজারে দেখবেন ড্রাগন ফলগুলো অনেক ঢাউস আকৃতির, এত বড় বড় এবং লাল সবুজ মেলানো, পাতাগুলো সবুজ, বডিটা লাল। ওইগুলোই হচ্ছে টনিক দেওয়া এবং ওগুলি হচ্ছে স্বাস্থ্যের জন্য চরম হুমকির। আর যেই ড্রাগন ফ্রুটগুলো ছোট আকার এবং লাল টকটকে, ওগুলি হচ্ছে জেনুইন ড্রাগন ফ্রুটস, টনিক ছাড়া। অথচ আমরা ওই বড়গুলোকে, একদম বিশাল বিশাল যেগুলো, সেগুলোকে বর্জন করলেই অটোমেটিক্যালি আমাদেরগুলোই বাজারে টিকবে। এবারে সেরা কৃষক নারী ক্যাটাগরিতে কে হয়েছেন বিজয়ী দেখব। তানিয়া পারভিন অল্প বয়সে বিয়ের পর সাধারণ পরিবারের এক গৃহবধূর মতোই শুরু হয়েছিল তার সংসার জীবন। সংসার সামলানোর মাঝেই ছিল তার সীমাবদ্ধ জীবন। কিন্তু ব্যবসায়ী স্বামীর একের পর এক ব্যবসায় লোকসান যখন সংসারকে ঠেলে দেয় তীব্র অর্থ সংকটে, পিঠ থেকে যায় দারিদ্র্যের কঠিন দেয়ালে, তখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তানিয়া পারভিন নিজেই যুক্ত হন কৃষির সঙ্গে। মাত্র ৩টি রিং দিয়ে শুরু করেন কেঁচো সার উৎপাদনের কাজ। এমন একটা পর্যায়ে চলে আসে যে আমার সংসার চালানো অনেক কষ্ট। তখন আমি ভাবি হাজবেন্ড তো কোনো কিছুই করতে পারলো না, দুটো সন্তান আমার,
আমার কিছু করা উচিত। তখন এনএটিভি প্রকল্প থেকে আমি 3টে রিং এবং 4টা টিন পাই, 200 গ্রাম কেঁচো পাই। ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করি, ওইটা থেকেই আমার জীবনযাত্রা শুরু। এটি ফরিদপুর জেলা সদরের শোভারামপুর গ্রাম। এই গ্রামের মানুষের কাছে তানিয়া অন্যরকম এক ব্যক্তিত্ব। 7 বছরে তিনি কেঁচো সার উৎপাদনকে নিয়ে গেছেন কারখানা পর্যায়ে। তার কারখানায় এখন অনেকের কর্মসংস্থান। প্রতি মাসে 30 মেট্রিক টন জৈব সার উৎপাদন হচ্ছে। এখন 2024 সালে এসে আমার উৎপাদন প্রতি মাসে 30,000 কেজি সার উৎপাদিত হচ্ছে, যার বাজার মূল্য 4.5 লক্ষ টাকা। আমার সব খরচ বাদ দিয়ে আমার মাসে 1,20,000 থেকে 1,50,000 টাকা ইনকাম থাকে। এই ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করে আমি 2টো কারখানা করেছি। আমি 15 থেকে 20 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমি 2000-এর উপরে নারী পুরুষকে আমি প্রশিক্ষণ করিয়েছি। 40 জন উদ্যোক্তা তৈরি করেছি। আমি আমার নিজ অর্থায়নে রিং কেঁচো দিয়ে আমি উদ্যোক্তা তৈরি করেছি এবং তাদের সারগুলো আমি নিজে সেল করে দিচ্ছি। তার অনুপ্রেরণায় বদলে যাচ্ছে গোটা এলাকা, বদলে যাচ্ছে অনেক নারীর জীবন। আগে অনেক অভাব অনটন ছিল, আমি একটা শুরু করছি, আমার মতন আরো অনেকে শুরু করছে তানিয়াপার সহযোগিতায়। তানিয়াপার এই কারখানায় কাজ করতে পারে আমাদের যে টাকা আসে বাড়ির কাজের পাশাপাশি, সেগুলো দিয়ে আমাদের ছেলে মেয়েদের স্কুল খরচ, প্রাইভেট টিউশন এটা দিতে পারি। তানিয়া পারভিনের স্বপ্ন আরও বহুদূর যাওয়ার। শুধু নিজের ভাগ্যের পরিবর্তনই নয়, গ্রামের শতভাগ নারীকে কর্মমুখী করে তোলাই তার এখনকার প্রত্যয়। আমি যেখান থেকে উঠে আসছি, আমি মনে করি আমার মতো আরো 100 তানিয়া এভাবে তৈরি হোক। সেরা কৃষক নারী তানিয়া পারভিন, আপনাকে অভিনন্দন। এই পদকটি প্রদানের সময় আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ দাসকে। এখন অতিথিদের কাছ থেকে পদক, সার্টিফিকেট ও 5 লক্ষ টাকার প্রাইজ মানি গ্রহণ করবেন তানিয়া পারভিন। আমি এনএটিভি প্রকল্পের মাত্র 3টি রিং স্ল্যাব থেকে আমি ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করি। আমি ইউটিউবে যখন দেখি আমার মতো কিছু নারীরা এভাবে এগিয়ে যাচ্ছে, আমি কেন পারবো না, সেই প্রত্যয় থেকে আমি কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় আমি এত দূর এগিয়েছি। 40 জন উদ্যোক্তা তৈরি করেছি। আমি একজন ক্ষুদ্র দরিদ্র একজন নারী, যতটুকু সাধ্য হয়েছে ততটুকুর মধ্যেই হালকা কিছু রিং কেঁচো দিয়ে আমি উদ্যোক্তা তৈরি করেছি, তাদের সার বিক্রি করে দিচ্ছি। এখানে যদি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান আমাকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমি আমার মতো আরও 100 তানিয়া এভাবে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবারে কৃষিতে পরিবর্তনের নায়ক কে হলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2023-এর বিজয়ী, চলুন দেখে নিই। এলাকার শিক্ষিত তরুণ হঠাৎ কলেজের শিক্ষকতা ছেড়ে ফিরে এলেন মাটির কাছে। বললেন, আগে শিখতে হবে মাটির ভাষা, সে ভাষা শেখাতে হবে কৃষককে। তবেই ফল ফসলে সমৃদ্ধ হবে দেশ, দূর হবে ক্ষুধা দারিদ্র। মোহাম্মদ সানোয়ার হোসেন সেই মন্ত্রে দীক্ষা নিয়ে পাল্টালেন নিজেকে, ঝুঁকলেন পরিশুদ্ধ কৃষি অনুশীলনে। কৃষি এমন একটা জায়গা যেখানে কাজের কোনো শেষ নাই। এই সমস্ত ছেলেদেরকে যদি আমি এই কৃষিতে আত্মনিয়োগ করাইতে পারি, তখনই এরা কাজ পাবে। আর তখনই আমি নিজে চাকরি ছেড়ে দিয়ে কৃষিতে আসি এবং ওই সমস্ত ছেলেদেরকে কৃষিতে আত্মনিয়োগ করার জন্য এখন আমি চেষ্টা করে যাচ্ছি। শুধু নিজেকে নয়, ক্রমেই পাল্টে দিয়েছেন একটি অঞ্চল। বছরের পর বছর ধরে মাটির যে ভাষা তিনি আয়ত্ত করেছেন তা ছড়িয়ে দিয়েছেন আরো অনেকের মাঝে। কলেজটা হলো আমাদের একটা ট্রেনিং সেন্টার। এখানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে ডেকে আনি। এখানে আমাদের কলেজের
স্টাফ যারা আছে সবাই মিলে ওই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা কোন শাকসবজি বা কোন ফসলটা কোনভাবে উৎপাদন করতে পারে তার জন্য এখানে প্রশিক্ষণ দেই তাদেরকে, যাতে ওরা বাড়িতে যেয়ে করে। এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এই সমস্ত চারাগুলো দিয়ে যাচ্ছি। এখন আমাদের নিয়ন্ত্রণে 4টা হাই স্কুল আছে, 7-8টা প্রাইমারি স্কুল আছে, 3টা মাদ্রাসা আছে। পরবর্তীতে এই কাজটা কিভাবে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় এই জন্য আমরা পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছি। একক সাফল্যে বিশ্বাসী নন, তাই সকলকে নিয়েই তিনি হাঁটতে চেয়েছেন আগামীর পথে। মূলত সেনর ব্যাট 3 থেকেই এই উৎপাদনমুখী শিক্ষার কার্যক্রমটা আমরা শুরু। কাজটি করার মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সবজি উৎপাদনের পাশাপাশি এর বীজগুলো সংরক্ষণ করি, শরীরের স্বাস্থ্যগত ভালো থাকে। টাঙ্গাইল মধুপুরের আনারসের যে ঐতিহ্য ডুবতে বসেছিল রাসায়নিকের অপব্যবহারে, তা থেকে উত্তরণের নীরব নায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন। আমাদের যে একটা সংগঠন আছে, সংগঠনের মাধ্যমে আমরা হাজার হাজার নিরাপদ আনারস উৎপাদন করে আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে আমরাও লাভবান হচ্ছি এবং ভোক্তাকে নিরাপদ আনারস উপহার দিচ্ছি। তিনি শুধু পরিবর্তনের স্বপ্ন দেখেননি, কৃষিতে নতুন দিন আনার অনুঘটক হিসেবে কাজ করেছেন দারুণভাবে। পরিবর্তনের নায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন, আপনাকে অভিনন্দন। এই পদকটি প্রদানের সময় আমি আরেকজন বিশেষ অতিথিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র টেকনিক্যাল লিড জাকিয়া নাজনীন। এবারে অতিথিদের হাত থেকে পদক, সার্টিফিকেট এবং 5 লক্ষ টাকার প্রাইজ মানি গ্রহণ করবেন কৃষিতে পরিবর্তনের নায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন। আমরা যদি সবাই একটু একটু করে বাড়ির আঙিনায় কৃষিকাজ করি, তাহলে আমার নিরাপদ খাদ্যের যোগানটা হবে। আমি আমার নিরাপদ খাদ্যটা আমি নিজে উৎপাদন করতে পারবো, আমার বাড়ি আঙিনার প্রতি জমিটা ব্যবহার হবে এবং দেশও স্বয়ংসম্পূর্ণ হবে। এই জিনিসটাকে মাথায় রেখে আমি শিক্ষকতার পেশাটা ছেড়ে আমি কৃষিতে এসেছি। উৎপাদনমুখী শিক্ষা একটা থিম চিন্তা ভাবনা করে আমার মধুপুরের আমার এলাকার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোমলমতি ছেলে মেয়েদেরকে করার ফাঁকে আমরা কৃষিতে আত্মনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করিতেছি। এভাবেই যেন আমরা দেশটাকে কৃষিতে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ। এবারে সেই বিশেষ সম্মাননা, বিজ্ঞ বিচারক প্যানেল যাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন, তার সম্পর্কে জানব। আমি যখন এসএসসি পাশ করি তখন সমগ্র আমার ইউনিয়ন পরিষদে মাত্র 11 জন এসএসসি পাস এবং ইন্টারমিডিয়েট পাস ছিল। কোনো গ্রাজুয়েটের নাম আমি তখন পর্যন্ত জানি না। তেমন একটা এলাকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর এম এ সাত্তার মণ্ডল। 5 দশক ধরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিভিন্ন বিষয়ে অধ্যাপনা ও গবেষণা কাজে নিযুক্ত রয়েছেন। তিনি কৃষি ও গ্রামীণ অর্থনীতি বিষয়ক অব্যাহত গবেষণা, নিবিড় চর্চা ও বহুমাত্রিক লেখালেখির মাধ্যমে বাণিজ্যিক কৃষির রূপান্তর ও খাদ্য নিরাপত্তা অর্জনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দেশি বিদেশি শতাধিক ছাত্রের মাস্টার্স ও পিএইচডি থিসিস সুপারভাইজারের দায়িত্ব পালন করেছেন। তার 90টি গবেষণা প্রবন্ধ, 14টি বই ও মনোগ্রাফ, অসংখ্য বইয়ের অধ্যায় ও জনপ্রিয় প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 80 দশকের শেষের থেকে যে গবেষণা শুরু করলাম এবং আসলে যেটা শুরু হয়েছিল পিএইচডি করে আসবার পরে 80 সাল থেকে টানা এই যে 30 বছর আমি এই মাঠে ঘাটে গবেষণা করেছি, লিখেছি। অসংখ্য ছাত্র, প্রায় 100-এরও বেশি মাস্টার্স এবং পিএইচডি ছাত্র, আমি তাদের গবেষণা সুপারভাইজ করেছি। আমি উন্নয়ন গবেষণা, গাণিতিক অর্থনীতি, খামার ব্যবস্থাপনা এসব বিষয়ে কোর্স পড়িয়েছি।
যে এই যে মাঠে ঘাটে কাজ করেছি, ছাপিয়েছি, প্রকাশ করেছি, বই লিখেছি, এগুলোকে এবার ওর ভিতরে সীমাবদ্ধ না রেখে ওগুলোকে এনে আমি কারিকুলার ভিতরে আবার ঢুকিয়েছি। 1980 ও 1990-এর দশকে অধ্যাপক মণ্ডল সেচ অর্থনীতি ও বেসরকারি খাতে প্রতিযোগিতামূলক সেচ পানির বাজার সম্পর্কিত ব্যাপক মাঠ গবেষণার মাধ্যমে সেচ ব্যবস্থাপনার বেসরকারীকরণের যৌক্তিকতা তুলে ধরেন, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয় এবং তার প্রত্যক্ষ অংশগ্রহণে 1999 সালের জাতীয় কৃষি নীতিতে তার সুপারিশসমূহ বিশেষভাবে প্রতিফলিত হয়। বাংলাদেশ পরিকল্পনা কমিশনে আমি 2 বার সদস্য ছিলাম। প্রথমে সাধারণ অর্থনীতি বিভাগে, যখন আমি পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যমেয়াদী মূল্যায়নটা করি, এটা আমার একটা বড় আনন্দের বিষয় ছিল। এর ভেতরে আবার আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমি পড়েছি এবং 50 বছরের বেশি সময় গবেষণা করেছি, মোটামুটি ওর নারী নক্ষত্র সব জানি, সেই বিশ্ববিদ্যালয়টাকে পরিচালনা করবার জন্যে আমি উপাচার্য হিসাবে আবার নিযুক্ত হই আর কি, এবং সেখানেও আমি একটা বড় ধরনের দায়িত্ব পালন করেছি। আমার খুব আনন্দ। পরবর্তীতে তিনি গ্রামীণ অকৃষি খাত ও কৃষি যান্ত্রিকায়নের অর্থনৈতিক দিক সম্পর্কে নিবিড় গবেষণায় অব্যাহত রাখেন, যার আলোকে তার নেতৃত্বে জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতি 2020 প্রণীত হয়। তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ভিশন 2015-এর প্রণেতা ছিলেন। প্রফেসর মণ্ডল গবেষণার প্রতি অদম্য নেশায় দেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান BITS এর প্রফেসরিয়াল ফেলো হিসেবে বর্তমানে কৃষি রূপান্তরের রাজনৈতিক অর্থনীতি বিষয়ে গবেষণায় নিয়োজিত রয়েছেন। পঁচাত্তর বছর বয়সে এসেও তিনি নিয়মিত তার নিজ গ্রামের শিশু কিশোরদের পাঠদান করেন। উল্লেখ্য, 2022 সালে তিনি অর্জন করেছেন 21 পদক। অধ্যাপক ডক্টর M.A. সাত্তার মণ্ডল কৃষি ও কৃষকের কল্যাণে সুদীর্ঘতম কর্মময় জীবন অতিবাহিত করায় আপনাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2023-এ আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আপনাকে অভিনন্দন। সুধীমণ্ডলী, মঞ্চে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি 21 পদকপ্রাপ্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডক্টর M.A. সাত্তার মণ্ডলকে। সারাটা জীবন এই কৃষি, কৃষক এবং গ্রামীণ অর্থনীতি নিয়ে নিজের যথাসাধ্য পড়াশোনা করেছি। হাজার হাজার ছাত্রকে পড়িয়েছি, গ্রাজুয়েট বানিয়েছি। আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে এই যে কাজগুলো, এগুলোকে আবার জাতীয় পর্যায়ে পরিকল্পনা দলিলের মধ্যে নিতে পেরেছি, যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের কৃষক, যাদের সংখ্যা 1,75,00,000 পরিবার এই বাংলাদেশে কোনো না কোনোভাবে তাদের কাজে এসেছে। আজকে সুজলা সুফলা বাংলাদেশ, এই সমৃদ্ধ কৃষি যতটুকুই এগিয়েছে, আমার খুব আনন্দ হয়। সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে ক্ষুদ্র কাজগুলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো একটা শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান এবং চ্যানেল আয়ের মতো একটি প্রভাবশালী গণমাধ্যম তাদেরও চোখে পড়েছে, এবং সেই কারণে তারা আমাকে আজকে এই আজীবন সম্মাননাটা দেওয়ার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সুযোগে আমি বলতে চাই যে কৃষির যে সমৃদ্ধি, সেটা এককভাবে আমাদের কারো নয়। এই চ্যানেল আয়ের শাইখ সিরাজ বিশেষ করে আমার কনিষ্ঠ হলেও আমার অত্যন্ত বন্ধু মানুষ। আমি অনেকভাবে উপকার পেয়েছি। কিভাবে? শাইখ সিরাজ যখন গ্রামে গঞ্জে গিয়ে কোনো একটি সমস্যাকে তুলে ধরে, সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে খেলতে থাকে যেটা নিয়ে তো একটা গবেষণা করা দরকার। হাতের কাছে যে সমস্ত
এমএসসি পিএইচডির ছাত্র পাই তাদেরকে এই সমস্যাটাকে আমি ধরিয়ে দেই যে এই বিষয়ে গবেষণা করো। আমি আজকে এই সুযোগে শাইখ সিরাজের চ্যানেল আয়ের মাটি ও মানুষ, হৃদয়ে মাটি ও মানুষ এ সমস্ত প্রোগ্রাম যে পরিচালনা করে এদেশের কৃষিকে একটা উল্লম্ফন ঘটিয়েছেন এবং একটা অভিজাত পেশা হিসাবে এটাকে দাঁড় করাবার জন্য যে অবদান রেখেছে সেজন্য আমি তার প্রতিও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। শেষ করবার আগে আমি শুধু বলতে চাই, মাননীয় মন্ত্রী এখানে আছেন, আমার অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং কাকতালীয়ভাবে হলেও আমরা আবার একই এলাকার হয়ে গেছি, সেই কারণে দাবি নিয়ে বলছি। আজকেরই খবর এই দুপুরবেলা বাংলাদেশে 14 লক্ষ শ্যালো টিউবওয়েল, 32,000 মতো ডিপ টিউবওয়েল, 1,20,000 পাওয়ার পাম্প এগুলো এই মুহূর্তে চলমান আছে এবং কোনোটি দিনে 22 ঘন্টা করে চলতে হয়েছে, যেগুলো 20% মতো এগুলো বিদ্যুৎ চালিত, বিদ্যুতের সরবরাহ দেওয়া যাচ্ছে না, কাজেই সেগুলোর জন্য স্ট্যান্ড বাই ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে হচ্ছে, আর বাকি সবগুলোই ডিজেল পুড়িয়ে এই সেচ যন্ত্রকে চলমান রাখতে হচ্ছে। তার কারণ বোরো ধান এখন থোড় এবং ম্যাচিউরিং পর্যায়ে আছে, মারাত্মক এক বিপর্যয় হয়ে যেতে পারে যদি এই সেচ চালু না থাকে, এবং এর প্রতিফল যেটা দাঁড়াচ্ছে 25 থেকে 30% এবার সেচের খরচ বেড়ে যাবে এবং আগামীতে এই ধান উৎপাদনকে লাভজনক পর্যায়ে রাখতে গেলে আগামীতে মাননীয় মন্ত্রী যে বাজেট আসছে একটু খেয়াল রাখবেন যে এই যে জ্বালানি সরবরাহ ইত্যাদির যে বাড়তি খরচটি এই 1,30,00,000 কৃষকের ঘাড়ে পড়ল, এটা আপনারা বাজেটে একটা স্পেশাল প্রভিশন করে এই কৃষির বাণিজ্যিকায়নের যে বিঘোষিত নীতি আপনার সরকারের সেটিকে চালু রাখবেন। কৃষি এখন বাণিজ্যিক কৃষিকে লাভজনক পর্যায়ে রাখতে গেলে বিনিয়োগ বাড়াতে হবে এবং বিনিয়োগের একমাত্র শর্ত হচ্ছে কৃষিকে লাভজনক পর্যায়ে রাখতে হবে। আমি এই আবেদনটুকু জেনে আপনাদের সবার কাছে আবার কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আমি খুব অনুপ্রাণিত হচ্ছি যে 75 বছর বয়সে এসেও আমার মনে হয় বয়সটা একদম কোনো ব্যাপার না, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যাব। ধন্যবাদ। সুধীবৃন্দ, বিজয়ীদের বেছে আনার কঠিন কাজটি যারা করেছেন সেই বিচারক প্যানেলের সম্মানিত বিচারকদের মঞ্চে এসে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করতে অনুরোধ করছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2023-এর সম্মানিত জুরি বোর্ডের প্রধান জনাব শাইখ সিরাজ। ক্রেস্ট গ্রহণ করছেন জাকিয়া নাজনী, সিনিয়র টেকনিক্যাল লিড, ক্লাইমেট চেঞ্জ, উইন্ডরক ইন্টারন্যাশনাল। ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক। ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, এক্সিকিউটিভ চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ডক্টর শাহজাহান কবির। সবশেষে ক্রেস্ট গ্রহণ করছেন ডক্টর গৌতম বুদ্ধ দাস, সাবেক উপাচার্য, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। অসংখ্য ধন্যবাদ সম্মানিত জুরিদের, তারা তাদের আসন গ্রহণ করবেন। এবার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেবেন আয়োজক প্রতিষ্ঠান দুটির পক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব নাসের এজাজ বিজয় এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান এবং অ্যাগ্রো অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান জনাব শাইখ সিরাজ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। এবারে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমানের কাছ থেকে। সমবেত সুধীমণ্ডলী,
এবং আজকের যারা এই কৃষিতে বিভিন্নভাবে অবদান রাখবার কারণে সম্মাননা পুরস্কার পেলেন সেই সমস্ত ভাই এবং বোনেরা, আর এই চ্যানেল আই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তারা যে এই যৌথভাবে এই উদ্যোগটি গ্রহণ করে সকলকে অনুপ্রাণিত করেছে, এটি সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এত জ্ঞানী গুণী এবং উদ্ভাবক গবেষক এই জায়গায় দাঁড়িয়ে আমার কথা বলা একটা দুঃসাহসের মতোই হবে। আমি এজন্য কথা না বাড়িয়ে বলবো যে আমরা এই যে অনুষ্ঠানটি দেখলাম, উপভোগ করলাম, অন্তত পক্ষে আর কিছু না হলেও এই ভিডিও ক্লিপটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে কোনোভাবে আনা যায়, তাহলে আপনাদের আজকের এই অনুষ্ঠানটি অধিকতর একটা সাফল্য লাভ করবে। কথাটি বললাম এই কারণেই যে মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ অর্থেই এদেশের মাটি মানুষের নেতা, বঙ্গবন্ধু কন্যা। আমার মাঝে মধ্যে আমি ভাবি যে পাকিস্তান সৃষ্টির অব্যবহতি পরেই বঙ্গবন্ধু ভেবেছিলেন একটা স্বাধীন রাষ্ট্র গড়ব, একটা স্বাধীন দেশ বানাবো, এবং সেই দেশটির নাম হবে বাংলাদেশ। এবং আমার মনে হয় এর সঙ্গে সঙ্গেই তিনি ভাবতেন অর্থনীতিতে আমি কিভাবে সাজাবো, উন্নয়নে আমি কিভাবে সাজাবো, এবং ওই জাতি কিভাবে মাথা উঁচু করে বাঁচবে, সেই পরিকল্পনাটিও তিনি সঙ্গে সঙ্গে করতেন। এবং প্রধানত তিনি এই কৃষি খাতকে প্রাধান্য দিয়েছেন শুরু থেকেই, এবং একে তিনি বুকে আঁকড়ে ধরেছেন শেষ পর্যন্ত। সন্দেহ নাই যে আজকের কৃষি প্রধান দেশ বাংলাদেশ, এবং আমাদের এই দেশকে যদি আমাদের মতো করে গড়তে হয়, তাহলে কৃষি খাতকেই আমাদের প্রাধান্য দিতে হবে। কি সে ব্যক্তিগত উদ্যোগের পর্যায়ে হোক, এবং সরকারের একটা বড় ধরনের এর পেছনে সহযোগিতার হাত বাড়ানোই হোক, সব কিছু মিলেই এই কৃষিকে নিয়েই আমাদের বাঁচবার নিরন্তর চেষ্টা করে যেতে হবে। এবং আমরা নিশ্চয়ই সফল হব। সফল আমরা নিশ্চয়ই হব এই কারণে 7.5 কোটির দেশ যখন ছিল, তখন আমাদের মই মুরব্বী বাবা মারা আমাদেরকে নিয়ে চিন্তা করত যে হায় রে, জমি তো আর বাড়বে না, কিন্তু মানুষ তো বাড়বে। এখনই নানাভাবে নানান কষ্টে সন্তান সন্ততিদের মানুষ করি, এরা না হয় ভবিষ্যতে ভাত না খেয়ে মরে, এই চিন্তা তারা করতেন। কিন্তু যারা চলে গেছেন এইসব ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে, তারা যদি বেঁচে থাকতেন এবং তারা যদি আজকের এই অনুষ্ঠানটি দেখতেন, বা নতুন নতুন যেই সমস্ত উদ্ভাবন এই কৃষি খাতে এ জাতি করতে জানে এবং করছে, এটি দেখলে তাদেরও প্রাণ ভরে যেত, এবং তারা বলতো যে আমাদের ধারণা সম্পূর্ণটাই ভুল ছিল। সুতরাং এ থেকে অন্তত পক্ষে এমনটা আশাবাদী তো হতেই পারি যে আজকে আমরা বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছি, ভবিষ্যৎ
আমাদের নিশ্চয়ই আরও বেশি আলোকিত হবে, আমাদের উৎপাদনে আমরা আলোকিত হব, আমরা এটিকে রপ্তানিতে আলোকিত হব, এবং শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, আমরা বাড়তি উৎপাদনের দেশে প্রতিনিয়তই আমরা থাকতে পারব। নিশ্চয়ই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই সাহসী, উদ্যোগী এবং নতুন নতুন ভাবনা নিয়ে নতুন যুগে প্রবেশ করবার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়িত হবে এবং ইনশাল্লাহ এই দেশ বঙ্গবন্ধুর সেই কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ নিশ্চয়ই হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের খোদা। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। এখন আমরা সব বিজয়ীদের নিয়ে একটি ফটো সেশন করতে চাই। সুধীমণ্ডলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2023 আয়োজনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব নাসের এজাজ বিজয় এবং কান্ট্রি হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং পিটোপি দাস চৌধুরীকে। ধন্যবাদ জানাই চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইক সিরাজকে। সেই সাথে ধন্যবাদ জানাই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে, যাদের অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হলো। ধন্যবাদ ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। মাটির পরশে সবুজের ফল